হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের ভেক্টর চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারে টপিক ভিত্তিক সকল থিওরি, বিগত বছরের প্রশ্ন এবং অ্যাডমিশনের কিছু প্রশ্ন আমরা সলভ করব। তো আসো শুরু করি। তো ভেক্টর সম্পর্কে জানতে গেলে প্রথমে আমাদেরকে জানতে হবে রাশি বা কোয়ান্টিটি কি। তো রাশির ডেফিনেশনটা হচ্ছে যা কিছু পরিমাপ করা যায় তাকেই রাশি বলে। যা কিছু পরিমাপ করা যায়, পরিমাপ করা যায়। তো যা কিছু পরিমাপ করা যায় তাকেই বলা হয় রাশি বা কোয়ান্টিটি। ঠিক আছে, তো দেখো রাশির আবার প্রকারভেদ। রাশি হচ্ছে দুই প্রকারের, একটা হচ্ছে মৌলিক রাশি, একটা হচ্ছে কি বলতো লব্ধ রাশি। হ্যাঁ, লব্ধ রাশি একটা মৌলিক রাশি, একটা কি বলতো লব্ধ রাশি। মৌলিক রাশি এবং কি বলতো লব্ধ রাশি। তো মৌলিক রাশি বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস কি জিনিস সেটা আমরা এবার দেখে আসো। মৌলিক রাশি, যে রাশি স্বাধীন, স্বাধীন মিন্স নিরপেক্ষ, মানে ধরো এই রাশিকে তুমি পরিমাপ করবা, সেই ক্ষেত্রে অন্য কোনো রাশির সাহায্য লাগবে না। এক কথায় বলতে গেলে যে সকল রাশিকে পরিমাপ করতে অন্য রাশির প্রয়োজন হয় না তাকেই বলা হয় মৌলিক রাশি। ঠিক আছে, যে রাশিকে পরিমাপ করতে, তাহলে কি বলবো বলতো, পরিমাপ করতে অন্য রাশির প্রয়োজন হয় না, অন্য রাশির প্রয়োজন নেই, প্রয়োজন নেই, তাকেই বলা হয় কি বলতো মৌলিক রাশি। আর লব্ধ রাশি কাকে বলবো, যে রাশি পরিমাপ করতে অন্য রাশির প্রয়োজন হয়, এক বা একাধিক। হ্যাঁ, এই রাশি পরিমাপ করতে কি বলতো, পরিমাপ করতে এক বা একাধিক, এক বা একাধিক রাশির প্রয়োজন। আমি এক্সাম্পল দিচ্ছি, দেখো এক্সাম্পল দেখলে তুমি বুঝে যাবে। তাহলে মৌলিক রাশি কোনগুলো? তাহলে মৌলিক রাশি মেইনলি আমাদের হচ্ছে 7টা মৌলিক রাশি আছে। দেখো, এক নম্বর হচ্ছে দৈর্ঘ্য একটা মৌলিক রাশি। দৈর্ঘ্য একটা মৌলিক রাশি। ভর মৌলিক রাশি। তারপর হচ্ছে সময় একটা মৌলিক রাশি। তাপমাত্রা একটা মৌলিক রাশি। তারপর কি বলতো, তড়িৎ প্রবাহ একটা মৌলিক রাশি। এরপর হচ্ছে আমাদের দীপন তীব্রতা, যেটাকে আমরা বলি হচ্ছে লুমিনাস ইন্টেন্সিটি। হুম মানে আলোর তীব্রতা কোন দিক থেকে বেশি কোন দিক থেকে কম, এটা আর কি, এটা হচ্ছে দীপন তীব্রতা। এরপর হচ্ছে পদার্থের পরিমাপ, যেটা আমরা কেমিস্ট্রিতে দেখে আসছি, মোল, 1 মোল 2 মোল। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের মৌলিক রাশি। তো এইগুলো হিসাব করতে বা পরিমাপ করতে আমাদের অন্য কোনো রাশির প্রয়োজন হয় না। ঠিক আছে, তাহলে এই 7টা হচ্ছে আমাদের মৌলিক রাশি। এবার দেখি আমরা লব্ধ রাশি কি জিনিস। দেখো লব্ধ রাশি কি, তাহলে ডেফিনেশনে আমরা বলছি এই রাশিটা পরিমাপ করতে আমার কি লাগবে বলতো, এক বা একাধিক রাশির প্রয়োজন পড়বে। কি রকম দেখো, ধরো যে তুমি বেগ পরিমাপ করতে চাও, তাহলে বেগ মানে কি বলতো, বেগ হচ্ছে দূরত্ব ভাগ সময়। তাহলে দেখো দূরত্ব একটা কি বলতো মৌলিক রাশি, যে মানে যে পড়ছো দৈর্ঘ্য, তাহলে এখানে দূরত্ব মানে কি বোঝাচ্ছে বলতো, একটা দৈর্ঘ্য বোঝাচ্ছে, দৈর্ঘ্য আর সময় লাগতেছে। তাহলে দৈর্ঘ্য একটা মৌলিক রাশি, আবার কি বলতো সময় আরো একটা মৌলিক রাশি, তাহলে একাধিক রাশির প্রয়োজন পড়ছে, তাই এটা কি বলবো বলতো, এটা হচ্ছে একটা লব্ধ রাশি। আশা করি আমরা মৌলিক রাশি এবং লব্ধ রাশি বুঝতে পেরেছি। এবারে দেখো, রাশিকে আবার আমরা দুই ভাগে ভাগ করব, কিসের উপর ভিত্তি করে, দিক আছে কিনা। হুম কি বললাম বলতো, দিক আছে কিনা এর উপর নির্ভর করে রাশিকে আবার আমরা কয় ভাগে ভাগ করব, দুই ভাগে ভাগ করব। দেখো, এক নাম্বার অদিক রাশি বা স্কেলার কোয়ান্টিটি, দুই নাম্বার সদিক রাশি বা ভেক্টর কোয়ান্টিটি। যদি কোনো রাশি প্রকাশ করতে আমাদের দিকের প্রয়োজন হয় তখন তাকে বলা হয় সদিক রাশি, আর যদি দিকের প্রয়োজন না হয় তখন তাকে বলা হয় অদিক রাশি বা স্কেলার কোয়ান্টিটি। আর যদি দিকের প্রয়োজন হয় তাহলে তাকে কি বলবো, ভেক্টর কোয়ান্টিটি। ওকে, তো তাহলে বুঝে গেলাম যে অদিক রাশি কি বলতো, যদি ভেক্টর, যদি কি পড়ে আমাদের দিকের প্রয়োজন না পড়ে তখন তাকে বলবো অদিক রাশি।
আর যদি দিকের প্রয়োজন পড়ে তাহলে তাকে বলবো কি বলতো, সদিক রাশি। ঠিক আছে, এবার দেখো ভেক্টর রাশিকে কিভাবে তাহলে প্রকাশ করা হয়। আমাদের মেইন কিন্তু এখান থেকেই শুরু চ্যাপ্টারের পড়া। আগে যা পড়েছি এগুলো আমাদের বেসিকের জন্য। ঠিক আছে, দেখো ভেক্টর রাশির প্রকাশ কিভাবে, একটা ভেক্টর রাশিকে আমরা প্রকাশ করব। তো ধরো আমি এখানে এই দেখো একটা ভেক্টর লিখছি। দেখো এটা কি ভেক্টর কিভাবে বুঝলাম বলো তো, এই দেখো একটা কি তীর চিহ্ন আছে, তীর চিহ্ন দ্বারা কি বোঝাচ্ছে বলতো, তীর চিহ্ন দ্বারা বোঝাচ্ছে ডিরেকশন, অর্থাৎ এ পয়েন্ট থেকে শুরু করে বি পয়েন্টে কি বলতো শেষ হয়েছে। তাহলে এই যে এ পয়েন্ট, এটাকে বলা হয় ইনিশিয়াল পয়েন্ট বা আদি বিন্দু। হ্যাঁ, কি বলা হয় বলতো, আদি বিন্দু। আর বি পয়েন্ট এটাকে বলা হয় ফাইনাল পয়েন্ট বা প্রান্ত বিন্দু, প্রান্ত বিন্দু। তাহলে এ পয়েন্ট হচ্ছে আদি বিন্দু আর বি পয়েন্ট কি বলতো ভাইয়া, প্রান্ত বিন্দু, ইনিশিয়াল পয়েন্ট আর হচ্ছে টার্মিনাল পয়েন্ট বা ফাইনাল পয়েন্ট বলা হয়। এখন এই তাহলে হচ্ছে ভেক্টর। এখন এই যে ভেক্টরটা এবি ভেক্টর, তো এটাকে আমরা কিভাবে প্রকাশ করব। তো এবি ভেক্টরকে আমরা এবি লিখে উপরে একটা অ্যারো চিহ্ন দিতে পারি, অথবা এবি লিখে উপরে আমরা একটা বার চিহ্ন দিতে পারি, অথবা এবি লিখে আমরা কি বলতো নিচেও একটা বার চিহ্ন দিতে পারি। তবে আমাদের মেইনলি আমাদের প্রথম দুইটা খুব বেশি ইউজ হয়। হ্যাঁ, এই দুইটাই খুব বেশি পরিচিত। আরও একটা আছে যেটা কি বলতো, আমরা এ বি কে কি করতে পারি, বোল্ড করে দিতে পারি, কিন্তু এটা হচ্ছে আমাদের হাতে লেখার ক্ষেত্রে এটা আমরা ইউজ করি না, এটা বইয়ে অনেক সময় থাকে। ঠিক আছে, তো এটা আমরা এইভাবে তাহলে ইউজ করবো না, মেইনলি আমরা এটা ইউজ করবো না, আমরা এই দুইটাই ইউজ করবো। ওকে, আর ভেক্টর রাশির যে মান, হ্যাঁ এটা তো ভেক্টর রাশির কি থাকবে বলতো, ভেক্টর রাশির মান থাকবে, আবার কি দিক থাকবে। তো দিকটা বুঝাবে কি দিয়ে বলতো, এই তীর চিহ্ন দ্বারা। ঠিক আছে, তাহলে মান আমরা কিভাবে পাবো, ভেক্টর রাশির মান কিভাবে পাবো, মানকে এইভাবে লেখা হয়। দেখো এবি ভেক্টর, তার আবার কি দিতে হবে বলতো, মডুলাস। তাহলে এই মডুলাস দ্বারা কি বোঝায়, এবি ভেক্টরের মান। তাহলে আমরা এইভাবেও লিখতে পারি, অথবা আমরা ডিরেক্ট শুধু এবি লিখলেও কি ওই এবি ভেক্টরের মান বোঝায়। ওকে, এবার দেখো ধারক রেখা কি সেটা আমরা বুঝি। ধারক রেখা কি, তো বাংলাটা শুনে আমরা আসলে হয়তো বুঝতে পারছি যে ধারক রেখা কি, কোনো ভেক্টর রাশিকে যে রেখা ধারণ করে। কিরকম ধারণ করে মানে কি, মানে ধরো যে এটা একটা রেখা। ওকে, তো তুমি কি করলে দেখো এই রেখার উপরে একটা ধরো যে ভেক্টর নিলে এইভাবে, হুম, তাহলে কি করতেছে বলতো, এই রেখাটাকে আমার এই ভেক্টরটা কি করতেছে বলতো, ধারণ করতেছে, তাই না। এই রেখাটা কি করতেছে বলো, ওই রেখাকে ধারণ করতেছে। তাহলে এই যে বড় রেখাটা, একে আমরা বলবো কি বলতো, ধরো এই যে বড় রেখাটা ধরো যে পি কিউ রেখা, আর এখানে আমি দিলাম হচ্ছে একটা কি বলতো, এ বি ভেক্টর দিলাম। এই যে ধরো যে এটা এ বি, তাহলে আমরা বলবো পি কিউ হলো এখানে কি বলতো, পি কিউ হলো এবি ভেক্টরের কি বলতো ধারক রেখা, এবি ভেক্টর এর ধারক রেখা, ধারক রেখা। কারণ কি বলতো, কারণ এবি ভেক্টরকে ধারণ করছে এই পি কিউ রেখাটি, তাই তাই আমরা পি কিউ রেখাকে কি বলবো, এবি ভেক্টরের ধারক রেখা। ওকে, তাহলে যে রেখা কোনো ভেক্টরকে ধারণ করে সেই রেখাকে বলা হয় ওই ভেক্টরের ধারক রেখা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে দেখো আমরা আলোচনা করব সমান ভেক্টর কি। যখন দুটি ভেক্টরের মান সমান, মান সমান আবার কি বলতো দিক একই, তখন এই ভেক্টর দুইটিকে বলা হয় সমান ভেক্টর। দেখো দুটি ভেক্টর কি বলেছি বলতো, দুটি ভেক্টরের মান হবে সমান, দুটি ভেক্টরের মান হবে সমান, আবার কি বলতো, দুটি ভেক্টরের মান সমান হবে, আবার কি দিকও হবে একই। তাহলে দেখো এখানে আমি যে দুইটা ভেক্টর লিখছি, ধরো যে এটা লিখলাম এ বি, এটা লিখলাম ধরো যে সিডি, অথবা সিডিটা এখানেও লিখতে পারি। দেখো মান সমান সেক্ষেত্রে কি বলতো, তোমার কিন্তু প্যারালালও হইতে পারে, অথবা কি ওই একই রেখার উপরেও হইতে পারে। তবে সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে শুধুমাত্র মান একই হইতে হবে, আর কি বলতো দিক একই হইতে হবে। দিক একই বলতে একই রেখার উপরেও হইতে পারে, আবার কি প্যারালালিও হইতে পারে। তাহলে এখানে এবি ভেক্টর ইকুয়াল সিডি ভেক্টর ইকুয়াল কি বলতো পি কিউ ভেক্টর, কারণ কি এদের মানও সমান, আবার কি বলতো ডিরেকশনও কি বলতো সমান। তাহলে কোনো ভেক্টরকে সমান ভেক্টর বলা হবে কখন বলতো,
যদি মান একই হয়, ভেক্টর দুইটার মান একই হয়, আবার কি ভেক্টর দুইটার দিক একই হয়। দিক একই বলতে ধারক রেখা একই অথবা ধারক রেখাটা কি বলতো সমান্তরাল। ওকে, এখানে যে গ্রিন ডট ডট দেখতেছো এটা হচ্ছে কি বলতো ABCD PQ এর ধারক রেখা, ঠিক আছে। এবার দেখো বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টরের ক্ষেত্রে আমাদের মান সমান থাকবে, মান সমান থাকবে, কিন্তু দিক থাকবে কি বলতো, দিক থাকবে বিপরীত। দিক কি থাকবে বলতো, দিক থাকবে বিপরীত। কিরকম, যেমন ধরো যে এখানে তুমি নিলে AB, আবার ধরো যে PQ নিলে কি বলতো এইদিকে, তাহলে AB আর হচ্ছে এই যে PQ যেটা তোমাদের AB ভেক্টর আর PQ ভেক্টর, দেখো AB ভেক্টর আর কি বলতো PQ ভেক্টর, এটা কি পরস্পর বিপরীত ভেক্টর। কারণ কি দেখো AB এর ডিরেকশন কোন দিকে আর PQ এর ডিরেকশন দেখো কোন দিকে, দুইটার ডিরেকশন কি বা দিক হচ্ছে বিপরীত দিকে, ওই জন্য এদেরকে বলা হয় পরস্পর কি বলতো বিপরীত ভেক্টর। তাহলে বিপরীত ভেক্টর কাকে বলে, যে ভেক্টরের মান সমান আর দিক কি বলতো বিপরীত, তাদেরকে বলা হয় বিপরীত ভেক্টর। তো এই ক্ষেত্রে এটাকে লেখা হয় এইভাবে, AB ভেক্টর ইকুয়াল মাইনাস PQ ভেক্টর, কারণ দিক বিপরীত ওই জন্য কি বলতো সামনে কি আসছে একটা বলতো মাইনাস আসছে। তো এটাকে আমরা আবার এইভাবে লিখতে পারতাম, মানে একই রেখার উপর থাকতে পারে অথবা কি প্যারালালিও থাকতে পারে। ওকে, এর সাথে সাথে আমরা এটাও পড়ে নেই, দেখো যে সদৃশ ভেক্টর কি আর বিসদৃশ ভেক্টর কি। তো সদৃশ ভেক্টরের ক্ষেত্রে আমাদের সদৃশ আর সমানের মধ্যে একটাই পার্থক্য, যে সদৃশে কি বলতো মান সমান হইতে হবে, মানে ওই সমান ভেক্টরের ক্ষেত্রে মান সমান হইতে হয়, কিন্তু সদৃশে মান সমান হইতে পারে নাও হইতে পারে, শুধুমাত্র দিক একই হলেই কি বলতো তাদেরকে আমরা, দিক একই হলেই তাকে কি বলবো সদৃশ ভেক্টর বলবো। দুটি ভেক্টরের যদি দিক একই হয় তাহলেই তারা কি বলতো সদৃশ ভেক্টর, মান একই হোক অথবা না হোক কোনো সমস্যা নেই। আর বিসদৃশ ভেক্টর কাকে বলবো, যদি কি বলতো দিকটা হয় বিপরীত, দিক কি বলতো দিক হচ্ছে বিপরীত, মান সমান হোক অথবা না হোক। বুঝতে পারছি কিনা বলো, যদি শুধুমাত্র দিকটা বিপরীত হয়, ধরো যে একটা দিক যা অপরটার দিক কি বলতো তার বিপরীত, মান সমান হোক অথবা না হোক কোনো সমস্যা নেই, ওইটাকে আমরা বিসদৃশ ভেক্টর বলবো। ওকে, এবারে দেখো দুটি ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ কিভাবে হিসাব করতে হয়। দেখো যেমন এখানে দেখো ও বিন্দু থেকে দুটি ভেক্টর বের হয়েছে, এখানে একটা এ ভেক্টর একটা বি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণটা কি বলতো আলফা, এটা ধরো যে মধ্যবর্তী কোণ বা থিটাও বলতে পারি আমরা, হ্যাঁ যে কোনো কিছুটা বললেই হবে। আবার যদি এইভাবে থাকে, দেখো যে একটা ভেক্টর এখানে ও বিন্দুতে এন্টার করতেছে, একটা কি বলতো বের হয়ে যাচ্ছে, একটা ঢুকতেছে একটা কি বলতো বের হয়ে যাচ্ছে, এরকম যদি সিচুয়েশনে থাকে সেই ক্ষেত্রে আমরা কোণ কিন্তু এইটাকে আর বলবো না, এটাকে কিন্তু আর আমরা কি বলতো কোণ বলবো না, সেক্ষেত্রে কোণ বলবো কোনটাকে বলতো এই যে এইটাকে। বুঝতে পারছো কিনা, ভেক্টরদের মধ্যবর্তী কোণ এবার কোনটাকে বলবো বলতো এইটাকে। কারণ কি আমাদের ভেক্টরের কোণ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে একটা জিনিস, যে যখন কোণ বের করবো তখন দেখতে হবে যে একই বিন্দু থেকে ভেক্টর দুইটা কি বলতো বের হতে হবে, একই বিন্দু থেকে কি হতে হবে বের হইতে হবে, তাহলেই ওইটা মধ্যবর্তী কোণ বলা যাবে। যেহেতু এখানে দ্বিতীয় কেসে আমাদের একটা কি বলতো বের হচ্ছিল একটা ঢুকতেছিল, তাই এখানে কোণটা নেওয়া যাবে না। কোণ নিতে হবে কোন জায়গাতে বলতো, এই যে বি ভেক্টরকে আমরা একটু বর্ধিত করে সামনের দিকে আগায় দিলাম, দেখো বি ভেক্টরকে কি করলাম একটু সামনের দিকে আগায় দিছি, তাহলে এই যে ও বিন্দুতে এবার এ ভেক্টর বি ভেক্টর দুইটাই কি বলতো ও বিন্দু থেকে নির্গত হচ্ছে বলে মনে হচ্ছে, তাহলে এটাই হবে তাদের মধ্যবর্তী কোণ। ওকে, এবার দেখো 3 নম্বর ফিগারে যদি এরকম থাকে, দেখো এই যে আবার এবার হচ্ছে এ ভেক্টর ঢুকতেছে, বি ভেক্টর কি বলতো ও পয়েন্ট থেকে বের হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি করব এ ভেক্টরকে একটু বর্ধিত করে দিব সামনের দিকে। যখন এ ভেক্টরকে আমরা একটু সামনের দিকে বর্ধিত করে দিলাম, তখন এবার দেখো ও বিন্দু থেকে মনে হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টর দুইটাই বের হচ্ছে, তাহলে এটাই হবে তাদের মধ্যবর্তী কোণ। তাহলে এবার থিটা হবে এটা। ওকে, এটা যদি ধরো যে প্রশ্ন তোমার এইটা দেয়া আছে ধরো যে 30 ডিগ্রি, যদি বলে ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ কত, তাহলে আমরা কি করবো বলতো 180 মাইনাস 30, অর্থাৎ কোণের মানটা হবে কত বলতো 150। বুঝতে পারছো কিনা, কারণ আমাদের কোণ কোনটা, কোণ হচ্ছে এটা, এটা কিন্তু কোণ না। ওকে, এবার দেখো 4 নম্বর ফিগারে এরকম যদি থাকে
যে দুটি ভেক্টরের দুটি ভেক্টর ধরো যে ও বিন্দুতে কি প্রবেশ করছে, সেই ক্ষেত্রে আমাদের কি হবে দেখো, দুটি ভেক্টর ও বিন্দুতে প্রবেশ করছে, তো সেই ক্ষেত্রে আমরা দুইটাকে কি করবো বলতো, বর্ধিত করব। দেখো এ ভেক্টরকে বর্ধিত করতেছি, আবার কি বি ভেক্টরকেও বর্ধিত করতেছি, তাহলে এইবার মধ্যবর্তী কোণ হবে আমাদের এটা। দেখো এ ভেক্টর এখানে, বি ভেক্টর এখানে, তাহলে এটা হচ্ছে এদের মধ্যবর্তী কোণ থিটা। ওকে,